ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ভালো আছো। আজকে গতদিনের মতো আরেকটি কবিতা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আজকে কবিতার নাম হচ্ছে আই ডাইড ফর বিউটি, এবং এই কবিতাটি লিখেছেন আমাদের কবি ইমিলি ডিকিনসন। তো কবিতাটা 12 লাইনের কবিতা। বুঝতে হবে কবিতার মূল থিমটা কি, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি থিম লেখা, তাই তো। এবং থিমটা হবে 50 ওয়ার্ডসের মধ্যে, 50 to 60 ওয়ার্ডসের মধ্যে একটা থিম লিখতে হবে। তো গতদিন এই কথা বলেছিলাম যে একটা কবিতা থিম লিখতে গেলে কিন্তু কবিতা ভালো করে বুঝতে হবে। আই ডাইড ফর বিউটি নামেই বুঝতে পারছো যে আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম। তো তাহলে চলো দেখি ভিতরের ব্যাপারটা কী আছে। আর কবিতা সম্পর্কে যদি একেবারে শুরুতে কিছু বলতে হয়, সেটা হচ্ছে যে ইমিলি ডিকিনসন এই কবিতাটা লিখেছেন 1887 সালের দিকে, 1886 সালের দিকে, এবং এটা প্রকাশিত হচ্ছে 1890 সালে। দ্যাট মিনস হচ্ছে যে ইমিলি ডিকিনসনের মৃত্যুর পরে এই কবিতাটা প্রকাশিত হয়। এবং এই কবিতাটাও মোটামুটি একটা মৃত্যুর একটা ব্যাপার আছে, মৃত্যু সম্পর্কিত একটা ব্যাপার আমরা দেখতে পাবো কবিতার মধ্যে। চল তাহলে ফার্স্ট লাইনে যাই। ফার্স্ট লাইন গেলে আমরা কবিতা সম্পর্কে আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো হয়তো। আচ্ছা, দেখো কবিতার শুরুতে এই ফার্স্টে যে লাইনটা আছে যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্ক্রেচ। কি বললো যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্ক্রেচ। বই খুলতে হবে, এই কবিতায় যেতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, কিন্তু এমন হতেই পারে যে তোমরা লেখাটা তো স্পষ্ট বা ক্লিয়ারলি বুঝতে নাও পারতে পারো। দ্যাটস ডিপেন্ড অন ইউর মোবাইল অ্যান্ড মোবাইল স্ক্রিন অ্যান্ড অলসো ইউর নেটওয়ার্ক। সো ফার্স্ট লাইন কী ছিল? আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্ক্রেচ, মানে হচ্ছে যে আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম, কিন্তু নিতান্তই অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব। এবং একটা টম্ব শব্দের অর্থ হচ্ছে সমাধি বা কবর। বলছে ফার্স্ট লাইনে, ফার্স্ট 2 লাইনে যে আমি সুন্দরের জন্য মরেছিলাম, কিন্তু নিতান্তই পারছিলাম কবরে থাকতে, এবং একটা কবরে তার একটা স্থান হয়েছিল। When one who died for truth was laying in an adjoining room, এবং বলছে যে ঠিক অ্যাডজয়নিং রুম বলতে কি বলছে? রুম বলতে কিন্তু ঘর হতে পারে। রুম শব্দের অর্থ ঘর এবং জায়গা দুইটাই। এখানে ঘর বলতে দুইটা টম্ব করা হয়েছে, দুইটা কবর সমাধি করা হয়েছে। তো বলছে যে এখানে আমাদের যে কবি উনি বলছেন যে আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম, এবং আমাকে একটা টম্বে একটা সমাধিতে রাখা হয়েছিল, এবং ঠিক আমার পাশে ওয়ান হু ডাইড ফর ট্রুথ, আমার পাশেই একটা কবর ছিল, একটা সমাধি ছিল, যেই সেখানে যে ছিলেন সে মরেছিল ট্রুথের জন্য, সত্যের জন্য। এখানে সত্যের জন্য আর সৌন্দর্যের জন্য মরাটা আসলে ব্যাপারটা কি তো আমরা বলবো। তার আগে দেখে নিই আমাদের সাথে আজকে কারা আছেন। শহীব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম। কবিতাগুলো বোঝা কিন্তু খুব জরুরি। তো এখানে ফার্স্ট 2 লাইনসে আমরা দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে বিউটি, আরেকটা পেলাম ট্রুথ। এই যে সত্য এবং সুন্দর, যা সত্য তাই সুন্দর, তাই না? যা সুন্দর তাই সত্য এটা বলা হয়, বা সত্যই সুন্দর এটা বলা হয়। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এই কথাটা বলা হয়। সেখানে হচ্ছে সত্য এবং সুন্দর একটা এমন একটা পরিপূরক ব্যাপার, একে অন্যকে ছাড়া চলতে পারে না, বা একে অন্যকে ছাড়া আমরা আসলে ভাবতেই পারি না। এখানে কবি কিন্তু আমাদের রূপক অর্থে, অর্থাৎ সে কিন্তু ইমাজিন করছে যে সে নিজে হচ্ছে সুন্দর, এবং তার সাথে আরেকজন আছেন কাছাকাছি বা সাথে যে কবরে বা সমাধিতে, উনি হচ্ছেন কি যে ট্রুথ, সত্য। অর্থাৎ সত্য এবং সুন্দর যে পাশাপাশি থাকে, এবং সত্য এবং সুন্দর যে কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না, এটাই কিন্তু ফার্স্ট 2 লাইনে আমরা মোটামুটি বুঝতে পারলাম। ফার্স্ট এই 4 লাইনে। নেক্সট লাইন দেখো, হি কোশ্চেনড সফটলি হোয়াই আই ফেল্ড। হিকে এখানে আমাদের কবি হচ্ছেন বিউটি, কবি হচ্ছেন বিউটি, আর উনি যার সাথে কথা বলছেন সে হচ্ছেন ট্রুথ। তো বিউটি ট্রুথকে, অর্থাৎ কবি তার পাশের রুমে, দ্যাট মিনস পাশের সমাধিতে যে আছেন তাকে জিজ্ঞেস করলো, হি কোশ্চেন সফটলি হোয়াই আই ফেল্ড। তো ট্রুথ বিউটিকে, অর্থাৎ পাশের রুমে যে আছেন সে কবিকে জিজ্ঞেস করলো কি যে হোয়াই আই ফেল্ড, আমি কেন পতিত হয়েছিলাম বা মরেছিলাম, মানে আমার পতন বা মৃত্যু কেন হয়েছিল। ফর বিউটি আই রিপ্লাইড, আমি উত্তরে কি বললাম? আমার মৃত্যু হয়েছিল সুন্দরের জন্য। অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান। এবং দ্বিতীয় জন উত্তর দিচ্ছে, ট্রুথ যে, সে উত্তর দিচ্ছে যে আমি মরেছিলাম সুন্দরের জন্য। অ্যান্ড
সত্যের জন্য, অ্যান্ড টু আর ওয়ান, আমরা দুজনই এক। একজন বলছে কি যে আমাদের কবি উনি মরেছেন সুন্দরের জন্য, এবং ওনার সাথে যে আছেন সে মরেছে হচ্ছে সত্যের জন্য, এবং বলছে যে দুইজনেই আমরা এক, অর্থাৎ সত্য সুন্দর কখনো আলাদা হতে পারে না, আমরা দুইজনই এক। উই ব্রেথেন আর, হি সেড, আমরা যেন ভাই, ব্রেথেন মানে হচ্ছে রক্তের দুই ভাই, সম্পর্কের আত্মীয় বলা যেতে পারে। একেবারে বলছে যে আমরা যেন দুই ভাই, মানে ভাই ভাই বা গুরু ভাই এরকম বোঝাচ্ছে যে আমরা একে অন্যের একেবারেই কাছের মানুষ। উই ব্রেথেন আর, হি সেড। তো এইখানে আমরা এই 8 লাইনের কবিতাটা মূলত 12 লাইন। এই প্রথম 8 লাইনে যেটা পেলাম যে আমাদের কবি যে নিজেকে বলছে যে সে হচ্ছে সুন্দর, এবং আরেকজনের সাথে সে কথা বলছে, সে হচ্ছে ট্রুথ মানে সত্য, এবং সত্য সুন্দরকে ইমাজিন করা হয়েছে যে একটা কবরস্থানে তাদের দুজনকে কবর দেওয়া হচ্ছে, তাদের দুটো সমাধি পাশাপাশি আছে, এবং এই সমাধিতে থাকা অবস্থায় তারা নিজেদের মধ্যে কথা বলছে। এখন আসলে কি সমাধিতে থাকা অবস্থায় নিজেদের মধ্যে কথা বলা যায়? এটা কবির কল্পনা, কবি ইমাজিন করছেন। তো ওখানে তাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে কি যে আমি মরেছি সত্যের জন্য, সুন্দরের জন্য, এবং আরেকজন মরেছে সত্যের জন্য, এবং আমরা দুজন পাশাপাশি আছি। অর্থাৎ সত্য এবং সুন্দর তো অবিচ্ছেদ্য, আমাদেরকে কখনোই আলাদা করা সম্ভব না, আমরা একসাথেই থাকি। এবং বলছে উই ব্রেথেন আর, আমরা অনেকটা আমাদের একেবারে ভাইয়ের মতো, মানে আমরা একে অন্যের খুব কাছের আপন। তো নেক্সট 4 লাইনে যাও, চলো দেখি যে নেক্সট 4 লাইনে কি আছে। ডান পাশের দিকে আসো। শুভ রয়, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট 4 লাইন হচ্ছে অ্যান্ড সো অ্যাজ কিংসম্যান মিট অ্যাট নাইট। এই যে কিংসম্যান হচ্ছে কি, কিংসম্যান হচ্ছে আত্মীয়, মানে রক্তের আত্মীয়। উই বলছে যে আমরা রাতে যখন নিজেদের সাথে যোগাযোগ করি, দেখা করি বা কথা বলি, এখানে কবি এইভাবে চিন্তা করেছেন যে দিনের বেলা তো মানুষের আনাগোনা থাকে, আমরা কথা বলতে পারি না। রাতে যখন আমরা নিজেদের সাথে কথা বলি, উই টক বিটুইন 2 রুমস, আমরা দুইটা আলাদা রুম থেকে, আলাদা সমাধি থেকে, আলাদা কবর থেকে কথা বলি। আনটিল দ্য মোস হ্যাড রিচড আওয়ার লিভস, যতক্ষণ পর্যন্ত শ্যাওলাগুলো আমাদেরকে ঢেকে না নিয়ে যায়। অর্থাৎ আমরা এই যে আমাদের কথোপকথন, এই যে আমাদের একাত্মতা, এই যে সত্য সুন্দরের একটা বন্ধন, এই বন্ধনটা আমাদের একেবারে শেষ পর্যন্ত থাকবে, অর্থাৎ সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে। এবং যখন আমাদের একেবারে পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ শ্যাওলা আমাদেরকে ঘিরে ফেলবে, অর্থাৎ আমাদের অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, আমাদের নামগুলো, অর্থাৎ একটা কি হয়, একটা সমাধিতে বা কবরে দেবে একটা নেম প্লেট থাকে, সেই নেম প্লেটটা যখন আমাদের শ্যাওলায় ঢেকে যাবে, অর্থাৎ আমাদের কবরের পরিচর্যা হবে না, অর্থাৎ পৃথিবীতে কখনো সত্য সুন্দরের আর পরিচর্যা হবে না, আমরা কখনো থাকবো না এই পৃথিবীতে, তখন আমাদেরকে ঢেকে ফেলা হবে, এরকম একটা বিষয়। তো স্টুডেন্টস, এই ছিল 12 লাইনের কবিতা। আমরা আজকে কবিতা একটু ডিফারেন্টভাবে করেছি, যে ফার্স্ট হচ্ছে যে গত দিনের চেয়ে আজকে ডিফারেন্ট হচ্ছে, আজকে কবিতার পাশাপাশি আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দেখাবো, এবং কবিতাটার একটা থিম আমি তোমাদের শো করব, যাতে তোমরা ইজিলি ওই থিমটা পড়ে কবিতাটা পড়তে পারো, নিজেদের আর কষ্ট করে লিখতে না হয়। তো পুরো কবিতাটা কি ছিল সেটা দেখো, যে আমরা কিছু ওয়ার্ড মিনিং পাচ্ছি। স্টুডেন্টস, ওয়ার্ড মিনিংগুলো একটু বুঝে নিই। দেখো, দেখো কিছু ওয়ার্ড মিনিং এখানে দেখা যাচ্ছে। নাম্বার 1, স্ক্রেচ, যেটা আমরা ফার্স্ট লাইনে পেয়েছিলাম, যার অর্থ হচ্ছে নিতান্ত বা দুর্লভ। শাব্দিক অর্থ হচ্ছে দুর্লভ, কিন্তু আমাদের কবিতায় এই শব্দের অর্থটা দাঁড়াবে নিতান্ত। নাম্বার 2, টম্ব, টম্ব মানে হচ্ছে সমাধি বা কবর। অ্যান্ড 3তে হচ্ছে ব্রেদেন, ব্রেদেন মানে হচ্ছে ভাই ভাই। এবং নাম্বার 4 হচ্ছে কিংসম্যান মানে হচ্ছে আত্মীয়। এবং নাম্বার 5, মোস্ট মানে শ্যাওলা। এবং নাম্বার 6, কভার্ড মানে ঢেকে দেওয়া, যেটা শেষের দিকে আমরা পেয়েছিলাম। এই ছিল আমাদের মূল শব্দার্থগুলো। এবার আমি তোমাদের কবিতার যে মূল বিষয়টা ছিল সেটা আমি তোমাদের একটু শো করবো। তার আগে দেখো যে আমাদের কবিতার যে ব্যাপারটা ছিল অনেকটা এই, জাস্ট এ মিনিট, এই যে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ বিউটি অ্যান্ড ট্রুথকে শো করা হয়েছে। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই ছিল। দেখো, বিউটি এবং ট্রুথ একে অন্যের সাথে কথা বলছে, পুরো কবিতাটা যেরকম ছিল। I died for beauty but was Christ adjusted in the tomb. When one who died for truth was laid in an adjoining room, he questioned softly why I failed. For beauty, I replied, and I for truth, the two are one.
we rather are, he said. And so, as king's man, meet at night, we talked between two rooms until the Moses had reached our lips and covered up our names. কবিতার অর্থটা এরকম দাঁড়াবে, আমি সুন্দরের জন্য মরেছিলাম কিন্তু নিতান্তই পারছিলাম কবরে থাকতে। যখন কেউ একজন যে সত্যের জন্য মরেছিল পাশের কক্ষে শায়িত, সে নরম স্বরে জানতে চাইল আমি কেন পড়েছিলাম বা কেন ব্যর্থ হয়েছিলাম। সুন্দরের জন্য আমি উত্তর দিলাম, আর আমি সত্যের জন্য, দুটি একই জিনিস, আমরা দুজন ভাই ভাই। সে বলল, যেমন দুজন আত্মীয় অনেক দিন পর মিলিত হলো। আমরা দুজন দুই রুম থেকে কথা বলে গেলাম যতক্ষণ না আমাদের ঠোঁটে শ্যাওলা জন্মালো, অর্থাৎ আমাদের নেম প্লেটগুলো আর ঢেকে দিল আমাদের নামগুলো। যতক্ষণ পর্যন্ত আমাদের নামগুলো ঢেকে না দিল ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতে থাকলাম। তো এই ছিল কবিতাটা। এবং তোমাদের সুবিধার জন্য যেটা করব, যেটা হচ্ছে যে কবিতার থিমটা আমরা একটু তোমাকে শো করব। দেখো, তো তোমরা ইজিলি থিমটা লিখে নিতে পারো চাইলে। দেখো, থিম অফ দ্য পোয়েম আই ডাইড ফর বিউটি, এখানে কিভাবে আছে আমি একটু দেখাচ্ছি। কবিতাটা মূলত বুঝতে পেরেছ যে আসলে কবিতা আমরা কি বলতে চেয়েছি। হাই আইডিয়ালস অফ লাইফ আর অফ লিটিল ইউজ ওয়ান্স উই আর ডাইড। বলছে যে জীবনের যে আইডিয়ালগুলো আছে তার সবই ব্যর্থ হয়ে যায় যখন আমরা মারা যাই। কবি বলছেন, কবির কথায়, টু এ লিভিং পারসন ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দে ডাইড ফর। একজন জীবিত লোকের কাছে এটা কোনো বিষয়ই না যে মারা গেছে সে কেন মারা গিয়েছিল। অর্থাৎ সত্য এবং সুন্দর নিজেদের মধ্যে আক্ষেপ করছে যে আমরা যে মরে গেলাম সত্যের জন্য, সুন্দরের জন্য, মানুষ তো আমাদের খুব একটা খোঁজ নিচ্ছে না। অর্থাৎ মৃত মানুষের খোঁজ আর জীবিত মানুষেরা খুব একটা নেয় না। দ্য মেরি ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ ডাইড ইজ অল দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। তো কেউ খোঁজ দেয় না, হয়তো তারা মারা গিয়েছে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তারা বলছে যে আমরা যে এখানে আছি এটাই আসলে গুরুত্বপূর্ণ। A person who has died will be remembered for a short while. বলছে a person who has died, যে ব্যক্তি মারা গিয়েছে, will be remembered for a short while, অল্প কিছু সময়ের জন্য তাকে হয়তো মনে করা হয়, বাট eventually all is forgotten, কিন্তু ধীরে ধীরে বা সময়ের পরিবর্তনে সবাই ভুলে যায়। পরের অংশটা এরকম ছিল, দেখো আমি এখান থেকে আবার পড়ছি। দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ ডাইড ইজ অল দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। আ পারসন হু হ্যাজ ডাইড উইল বি রিমেম্বার্ড ফর এ শর্ট টাইম। যে ব্যক্তি মারা গিয়েছেন তাকে অনেক অল্প সময়ের জন্য মনে রাখা হয়, বা মানুষ বেশি দিন মনে রাখে না, বাট ইভেনচুয়ালি অল ইজ ফরগেট। এবং ধীরে ধীরে এটাই এমন হয় যে সবাই ভুলে যায়। একটা জীবিত মানুষের কীর্তি খুব একটা মানুষ কি মনে রাখে? খুব একটা রাখে না, কিছু কিছু রাখে। এক সময় মানুষ তার সব কিছুই ভুলে যায়। স্টুডেন্টস, এই ছিল আজকের কবিতা। তো আজকের কবিতাটার মূল বিষয়টা আমি একটু আবার তোমাদের এক্সপ্লেন করছি বোঝার সুবিধার জন্য। দেখতে পেলে একেবারে ছোট একটা কবিতা, এবং কবিতার মূল বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে একটা কবরস্থানে দুইটা সমাধি, এবং দুইটা সমাধি দুইটা নাম দেওয়া হয়েছে। একজনের নাম হচ্ছে ট্রুথ, একজনের নাম হচ্ছে বিউটি। আমি একটা ছবি এঁকেছিলাম, দেখেছি তোমরা হয়তো, একজন ট্রুথ একজন বিউটি। তো এখানে ট্রুথ এবং বিউটি নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের কবি এমিলি ডিকিনসন, সে নিজেকে কল্পনা করছে সে ট্রুথ, এবং সে যার সাথে কথা বলছে তাকে সে ভাবছে সে হচ্ছে এমিলি ডিকিনসন হচ্ছে বিউটি, এবং যার সাথে কথা বলছে সে হচ্ছে ট্রুথ। ওকে, তো ট্রুথ অ্যান্ড বিউটির একটা কনভারসেশন এখানে হচ্ছে, এবং তারা নিজেদের মধ্যে কনভার্স করছে যে আমি মরেছিলাম সুন্দরের জন্য, তুমি মরেছিলে কেন? সে বললো যে আমি মরেছিলাম
সত্যের জন্য। এবং সত্য এবং সুন্দর যে ওই যে বললাম যে এটা অবিচ্ছেদ্য, একে অন্যের সাথে পরিপূরক, মানে একে ছাড়া অন্যকে ভাবা যায় না, যা ট্রুথ ইজ বিউটি, হ্যাঁ বিউটি ইজ ট্রুথ, সেই লাইনটা। তো সেটাই তারা বলছে যে আমরা নিজেদের মধ্যে একেবারে একতা হয়ে গিয়েছি, আমাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই, আমরা ব্রেদেন, আমরা অনেকটা ভাইয়ের মতো, আমাদের একেবারে সম্পর্কটা রক্তের সম্পর্কের মতো হয়ে গেছে, অবিচ্ছেদ্য সম্পর্ক। অ্যান্ড সো অ্যাজ গেইনস মিড অ্যাট নাইট, এবং বলছে যে আমাদের যেটা হলো যে আত্মীয় স্বজনরা বা দুজন আত্মীয়, যেমন আমরা যেমন অনেক দিন পর নিজেদের মধ্যে দেখা করলাম, অর্থাৎ নিজেদের মধ্যে যে তাদের যে কথোপকথন হচ্ছে, তারা বলছে যে আমরা অনেক দিন পর যেন নিজেদের সাথে দেখা হয়েছে। উই টক বিটুইন টু রুমস, আমরা যদিও আলাদা আলাদা রুমে আছি এবং আলাদা জায়গায় আছি, মানে আলাদা টম্পে আছি, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে আলাদা সমাধিতে আছি, আলাদা কথা বলছি, কিন্তু আমরা নিজেদের মধ্যে যেন আত্মিকভাবে এক, অর্থাৎ আমাদের আত্মিকভাবে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ সত্য এবং সুন্দর তো আলাদা করা সম্ভব না। আনটিল দ্য মোস্ট হ্যাড রেজড আওয়ার লিভস অ্যান্ড কভার্ড আওয়ার নেমস, বলছে এইটা আমরা যে কথা কনভারসেশন করছি, এই কনভারসেশনটা আমরা সেই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লিভসটা, আমাদের নেম প্লেটটা ঢেকে না যায় মোস্ট, অর্থাৎ শ্যাওলা দেওয়া, অর্থাৎ যখন মানুষ আমাদের পরিচর্যা করবে না, অর্থাৎ এটা এখানে কবি যেটা বুঝিয়েছেন, যখন সাধারণ মানুষ সত্য এবং সুন্দরের চর্চা করবে না, তাদের জীবনে এর চর্চার প্রয়োজন পড়বে না, তখন আমরা হয়তো আস্তে আস্তে হারিয়ে যাব। কিন্তু সত্য এবং সুন্দর তো সবসময় থাকবে, আমরা আশা করছি। এবং যতদিন যাবে হয়তো কবি ভাবছেন যে এক সময় এমন একটা সময় আসবে হয়তো সত্য সুন্দরটা থাকবে না, অর্থাৎ কবি অনেকটা পেসিমিজম চিন্তা ভাবনা করছেন এখানে, অনেকটা অপটিমিস্টিক না, একটা পেসিমিস্টিক, অর্থাৎ হচ্ছে একটু হতাশা সে জীবন নিয়ে। কারণ সে বলছে যে মানুষ মারা গেলে তার যে কীর্তি খুব একটা মানুষ বেশি দিন মনে রাখে না, এবং একটা মানুষ যদি স্যাক্রিফাইস করে নিজেকে বড় কিছুর জন্য, অল্প কিছুদিন মানুষ তাকে মনে রাখে, তাকে নিয়ে আলোচনা করে। আমরা কিন্তু বাস্তব জীবনেও তাই দেখি যে একটা মানুষ ভালো কিছুর জন্য মারা গেলে অল্প কিছুদিন তাকে নিয়ে খুব হইচই হয়, আলোচনা হয়, ব্রেকিং নিউজ হয়, তারপরে আর তাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। বছর শেষে হয়তো দেখা যাচ্ছে যে খুব বেশি বিখ্যাত ব্যক্তি হলে একদিন তাকে নিয়ে একটু আলোচনা হয়, অথবা দেখা যাচ্ছে যে এরপরে আর আস্তে 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 মানুষ তাকে ভুলে যায়। কবি সেই হতাশা থেকেই এখানে বলছেন যে একসময় হয়তো আমরা এই সত্য সুন্দর হারিয়ে যাব, এবং অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, আমাদের নামগুলোই হয়তো হারিয়ে যাবে, ঢেকে যাবে। সো স্টুডেন্টস, আজকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আজকে এই পর্যন্তই, সামনের দিন আমরা নতুন ক্লাস নিয়ে আসবো, এবং নতুন অবশ্যই একটা নতুন টপিক থাকবে। আজকে যে ক্লাসের সাথে তোমাদের একটা থিম দেখিয়েছিলাম, মানে থিমটা আমি লিখে দিয়েছি, এইটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড থিম, তুমি চাইলে এটা লিখতে পারো, তোমার মতো করে লিখতে পারো। তো ওটা পড়ে নিবে, আশা করছি কবিতাটা বুঝতে পারছো, এবং সামনের দিন ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।